আসসালামু আলাইকুম সকলকে। ব্লেন্ডার 3D ফর বিগিনার্স কোর্সটির ভলিউম 1 এ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মডিউলের শুরুতেই বলে নিচ্ছি, এই মডিউলটা অনেকটাই থিওরিটিক্যাল বেস হয়ে থাকবে, অর্থাৎ এখানে আমরা প্র্যাকটিক্যালের থেকে থিওরির দিকে বেশি গুরুত্ব দিব। কেননা কোনো একটি বিষয় প্র্যাকটিক্যালি করার পূর্বে আমরা যদি সেটি সম্পর্কে থিওরিটিক্যালি একটি স্ট্রং ধারণা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে বিষয়গুলো খুবই সহজ হয়ে ওঠে। যার কারণে আমরা ফার্স্টে আলোচনা করব যে 3Dর যেসব সেক্টরগুলো রয়েছে, অর্থাৎ এর পরিধি কত বিশাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু শর্ট ফর্ম রয়েছে, এর মধ্যে একটা হলো সিজি অথবা সিজিআই কিংবা টিডি। তো এখানে সিজিআই কিংবা সিজি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ আমাদের যে 3D ইমেজ কিংবা 3D ভিডিওগুলো রয়েছে সেগুলো সবগুলাই কিন্তু কম্পিউটার জেনারেটেড, যার কারণে এগুলোকে শর্ট ফর্মে সিজি বলা হয়। এবং টিডি হলো টেকনিক্যাল ডিরেক্টর। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে অলমোস্ট 27টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে একজন 3D আর্টিস্ট কাজ করতে পারে। এগুলো মূলত পিক্সার অ্যানিমেশন, ড্রিম ওয়ার্ল্ড অ্যানিমেশন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো জাস্ট সংগ্রহ করা। আপনারা চাইলে নিচে রিসোর্স লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও এগুলো চেক আউট করতে পারেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে একদম 27টা ক্যাটাগরি সম্পর্কে জানা জরুরি কিনা, কিংবা আমাদেরকে একদম স্পেশালিস্ট হওয়া দরকার নাকি জেনারেলিস্ট হওয়া দরকার। এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মাথায় হয়তো প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে। প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি, বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বড় বড় প্রোডাকশন হাউস ছাড়া আপনার তেমন স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি জেনারেলিস্ট হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অলমোস্ট এভরি সেক্টরের কাজগুলো করতে পারবেন। স্পেশালি লোকাল মার্কেটের ক্ষেত্রে আপনারা যে কোনো এই 27টার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে স্পেশালিস্ট হওয়ার পরিবর্তে জেনারেলিস্ট হওয়াটাই আমি রেকমেন্ড করব। এখন আপনাদের ধারণা আসতে পারে যে 27টা ক্যাটাগরি কিভাবে আয়ত্ত করব। তো এখানে যদি কিছুটা ব্রেক ডাউন করি, আমাদের মূলত কিন্তু জিনিস 4টি, কিন্তু এই 4টির আরো বৃহৎ আলোচনা কিংবা বৃহৎ অর্থে গেলে আমাদের এই 27টি ক্যাটাগরি হয়ে থাকে। আমরা যদি এগুলোকে শর্ট লিস্টেড করি তাহলে দেখতে পারবো যে আমাদের ফান্ডামেন্টালস হলো মডেলিং, টেক্সচারিং, সিন সেটআপ এবং রেন্ডারিং। এই 4টি বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে তাহলেই আপনি এই ফিল্ডে মোটামুটি ভালো পরিমাণ কাজ করতে পারবেন। তো ফার্স্টে আমাদের রয়েছে মডেলিং। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে 5টা ক্যাটাগরি কিংবা 5টা ওয়ে রয়েছে, এগুলো আমরা মূলত মডেলিং টেকনিক হিসেবে জানবো। তো প্রথমে আমাদের রয়েছে সাবসারফেস মডেলিং। আমরা যদি ব্লেন্ডারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে সাবসারফেস মডিফায়ার নামে একটি মডিফায়ার রয়েছে। এটির মাধ্যমে আমরা খুবই ইফিসিয়েন্ট ভাবে কোনো একটি 3D মডেল তৈরি করতে পারি। এক্ষেত্রে আপনারা যে বেনিফিটটি পেয়ে থাকেন সেটি হলো আপনারা খুব ইজিলি যে কোনো একটা এজকে স্মুথ করা কিংবা শার্প করা, এর পাশাপাশি একটা তল কতটুকু মসৃণ সেই বিষয়টাও আপনারা এই মডেলিং টেকনিকের মাধ্যমে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। অন্যান্য মডেলিং টেকনিকের ক্ষেত্রেও এটি আপনারা পেয়ে যাবেন, বাট সাবসারফেসের ক্ষেত্রে আপনারা এই সুবিধাটি এক্সট্রা পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা যদি তাকাই তাহলে রয়েছে ডিজিটাল স্কাল্পটিং। আপনারা অনেকে স্কাল্পটিং শব্দটির সাথে পরিচিত। ফাইন আর্টের স্টুডেন্ট রয়েছেন, তারা জানেন যে বিভিন্ন মৃৎশিল্প তৈরি করে থাকে, সেগুলোকে কিন্তু ইংলিশে স্কাল্পটিং বলা হয়। তো ডিজিটাল স্কাল্পটিং অনেকটাই সেরকম। আপনারা সেখানে মূল একটি বেস শেপ পাবেন, সেই শেপটি থেকে আপনারা জাস্ট পুরোটা হ্যান্ড মডেলিং যেভাবে করে কম্পিউটার মাউস কিংবা গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করে আপনারা সেম ভাবে স্কাল্পটিং করতে পারবেন। ডিজিটাল স্কাল্পটিং আমাদের মূলত যে বিষয়টির জন্য সবচেয়ে বেশি কাজে লাগে সেটি হলো ক্যারেক্টার ডিজাইন। অর্থাৎ আমরা যেসব মুভিগুলোর মধ্যে 3D ক্যারেক্টারগুলো দেখতে পারি, আপনারা যদি মার্ভেলের মুভিগুলো দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে সেখানে থ্যানোস আছে, হাল্ক আছে। অর্থাৎ এসব ক্যারেক্টারগুলো মডেলিং এর জন্য এই ডিজিটাল স্কাল্পটিং পদ্ধতি ব্যবহার করা হয়। স্কাল্পটিং এর পরবর্তীতে আপনারা যেই টেকনিকটি দেখতে পাচ্ছেন সেটি হলো প্রসিডিউরাল মডেলিং, অর্থাৎ এটি হলো অনেকটা নোট বেস মডেলিং। আমরা এর পরবর্তী ধাপে জানবো যে প্রসিডিউরাল জিনিসটা কি। অর্থাৎ আমরা টেক্সচারিং এর ক্ষেত্রে যখন যাব তখনও এই জিনিসটা দেখে থাকবো যে প্রসিডিউরাল টেক্সচার বলতে একটা বিষয় রয়েছে, প্রসিডিউরাল মডেলিং বলতে একটি বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের যে সুবিধাটি হবে যে আপনারা যে কোনো সময় আপনার মূল অবজেক্টের যে কোনো রকম পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনাদের মূল যে অবজেক্টটি রয়েছে সেটার জিওমেট্রির কোনো পরিমাণ ক্ষতি না করে আপনারা চাইলে কেবলমাত্র কিছু নোট কিংবা কিছু মডিফায়ারের মাধ্যমে আপনাদের ওই মডেলটি কমপ্লিট করতে পারবেন। তো এটি অনেকটাই হ্যান্ডি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইনের জন্য। কেননা দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রোডাক্ট একটি ডিজাইন করার পরে আপনার দেখা যায় যে আপনি যখন ফাইনাল প্রোডাক্টটি আপনার ক্লায়েন্টকে জমা দেন তখন তারা সামান্য কিছু চেঞ্জের জন্য বলে থাকে। তো তখন আপনারা যদি প্রসিডিউরাল মডেলিং করে থাকেন তাহলে সেই চেঞ্জগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রসিডিউরাল মডেলিং প্রেফার করতে পারেন। প্রসিডিউরাল মডেলিং এর পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ বেস মডেলিং বলতে একটি বিষয় রয়েছে। এটি অনেকটাই সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ আপনারা কোনো একটি প্রোডাক্টের ইমেজ নিয়ে সেটিকে ট্রেস করার মাধ্যমে সেটা 3D মডেল তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি খুবই ডিটেইলড একটি 3D মডেল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রোডাক্টটির টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট এবং ব্যাক ভিউ থাকতে হবে। কিংবা যদি খুবই সিম্পল প্রোডাক্ট হয়ে থাকে আপনারা কেবলমাত্র একটি ছবির মাধ্যমেই সেই প্রোডাক্টটির 3D মডেল তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে
আপনারা যদি এই মডেলিংটি প্রেফার করেন সেক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা যখনই কোনো একটি কন্ট্রাক্ট নেবেন তখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে সেই প্রোডাক্টের ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউর ইমেজ নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এই মডেলিং টেকনিকটা ব্যবহার করে খুবই সহজে একটি 3D মডেল তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে নন ডিস্ট্রাকটিভ মডেলিং। তো এটি অনেকটাই প্রসিডিউরাল মডেলিং এর মতোই, অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদের মূল জিওমেট্রির কোনো পরিমাণ পরিবর্তন না করেই কেবলমাত্র কিছু মডিফায়ার এবং নোড ব্যবহার করে সেই মডেলটি তৈরি করতে পারবো। এবং এক্ষেত্রে আপনারা যে সুবিধাটি পাবেন, অর্থাৎ আপনার মূল জিওমেট্রি যেহেতু পরিবর্তন হবে না, তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে চাইলে যে কোনো রকমের পরিবর্তন আপনার অবজেক্টের মধ্যে আনতে পারবেন। তো কমপ্লেক্স কিছু প্রোডাক্ট কিংবা যেসব প্রোডাক্টের শেপ আপনার বারবার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, সেসব ক্ষেত্রে আপনারা নন ডিস্ট্রাকটিভ মডেলিং বিষয়টি প্রেফার করতে পারেন। এই ছিল আমাদের মডেলিং এর ফান্ডামেন্টালস। এর পরবর্তী পর্বে আমরা টেক্সচারিং এর ফান্ডামেন্টালস সম্পর্কে জানবো।